অগাছা এবং আদাব জানাচ্ছি। আজকের এই জনসভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যদ্বয়, এই সভায় আমাদের মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যারা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এখানে সভাকে সফল করার জন্য এসেছেন, সমস্ত বন্ধুরা, মায়েরা এবং বোনেরা, সাবরুম শহরের সুধী নাগরিকবৃন্দ, পথচারী, দোকানি এবং ঘর থেকেও যারা আমাদের গলার আওয়াজ শুনছেন, আমি সমস্ত বন্ধুদের এবারের এই অতি গুরুত্বপূর্ণ নির্বাচনে আমাদের যে প্রার্থী হয়েছেন শ্রী রাজেন্দ্র কুমার রিয়াং, তার পক্ষ থেকে এবং আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই এবারের ভোট যুদ্ধ শুরু হয়েছে। 7 দফা ভোটের মধ্যে 1 দফা ভোট গত 19 তারিখে হয়েছে। আগামী 26 তারিখে দ্বিতীয় দফার ভোট হবে। বিগত 1-1.5 মাসে আমাদের রাজ্য সহ সারা দেশেই এবারের নির্বাচনে কি প্রেক্ষিতে নির্বাচন হচ্ছে এই সম্পর্কে ইতিমধ্যেই বহু আলোচনা, বিশ্লেষণ, এমনকি ঘরে ঘরে আমরা সংগঠিত করছি। এই আলোচনাতে গোটা প্রচারে দেশের মানুষের সামনে কি পরিলক্ষিত হয়েছে, যা বিগত 17টা নির্বাচনে কখনো যেটা হয়নি। প্রথমত হলো এবারের নির্বাচন শুধুমাত্র গত 17টা নির্বাচনের মতো আরেকটা নির্বাচন না। গত 17টা নির্বাচনের যত গুরুত্ব, তার সব মিলিয়ে তার চেয়ে বেশি গুরুত্ব এই নির্বাচনে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, দেশপ্রেমিক মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ, দেশের খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষ, তারা যদি তাদের অধিকারটাকে সুরক্ষিত না রাখতে পারে, তাহলে দেশে 19তম নির্বাচন আর হবে না। শুধু লোকসভা না, কোন নির্বাচনেই হবে না। কেন কথাগুলি আমাদের বলতে হচ্ছে, কেন কথাগুলি আজকে আমাদের শুনতে হচ্ছে, কেন মানুষের কাছে এই উপলব্ধি ক্রমশ আরো জোরদার ভাবে, ভয়ঙ্কর ভাবে উপস্থিত হচ্ছে, তার জন্য আমাদের দূরের দিকে তাকাতে হবে না। দেশের অন্য প্রান্তের উদাহরণ উপস্থিত করতে হবে না। এই প্রক্রিয়া তো ত্রিপুরাজ্যের মধ্যে শুরু হয়েই গেছে। ভারতীয় জনতা পার্টি একদলীয় শাসন ব্যবস্থা, একনায়তন্ত্র, স্বৈরাচারী ব্যবস্থা
এই ত্রিপুরাজ্যের মধ্যে তো কায়েম শুরু করে দিয়েছে। নির্বাচন চলাকালীন সময়েতে নির্বাচনী বিধি আছে বলে সরাসরি মুখ্যমন্ত্রী বা এলাকার নেতাদের তাদের নিয়ন্ত্রণ এই নির্বাচনকালীন সময়েতে নেই বলে নির্বাচন ঘোষণা হওয়ার পর আমরা ওই মাধবনগর থেকে বৈষ্ণবপুর, ওই শাকবাড়ি থেকে রতনমণি, সাবরুম শহর, মনুবাজার, হরিণা, বনকল, সুনাই আমরা মিটিং করতে পারি। কিন্তু যখন নির্বাচন কমিশনের এই বিধি যখন থাকবে না, আবার মানিক সাহার কর্তৃত্ব আর তাদের যারা বসংবদ্ধের কর্তৃত্ব, যারা এমনকি নির্বাচিত না, তাদের হুকুমে থানাকে উঠতে হয়, বসতে হয়। তাদের হুকুমে ডিএম সাহেব, বিডিও সাহেব, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত সেক্রেটারি, বাজার কমিটির সভাপতি, সম্পাদক, ওই হাসপাতালের ডাক্তার, তারাই ঠিক করে দেন কোন চোরকে ছাড়তে হবে, কোন চোরকে মালা পরাতে হবে। তারাই ঠিক করে দেন যে কাকে সরকারের কোন সুযোগ, তার যোগ্যতা না থাকলেও একে পাইয়ে দিতে হবে। এটাই আইন, এটাই কানুন, এটাই বিজেপির রাষ্ট্রবাদ, এটাই ভারতীয় জনতা পার্টি রামের নামকে কলুষিত করে তাদের রাম রাজ্যের তাদের কল্পনা সারা দেশের মধ্যে আগামী দিন একেবারে লিখিত পরিতভাবে এই রাজত্ব কায়েম করতে চায়। কাজী বন্ধুরা, এই নির্বাচন ভারতীয় জনতা পার্টি দেশব্যাপী সারা দেশের মধ্যে গত 10 বছরে বহু কিছু ধ্বংস করেছে, শেষ করেছে, খতম করার চেষ্টা করছে। এখনো তার অবশিষ্ট রয়েছে। এই অবশিষ্টকে ধরে রেখে কিভাবে গণতন্ত্র আবার মাথা তুলে দাঁড়াতে পারে। গণতন্ত্র মানে আলাদা কোনো বস্তু না। গণতন্ত্র কি? আমি দেশের নাগরিক, আমি যে কোনো দল করব, পার্টি করব, যাকে খুশি ভোট দেব। গণতন্ত্র মানে আমি যাকে ভালোবাসি, সমর্থন করে তার নামে যেমন জয়ধ্বনি দেব। আমার যদি কারো ভালো না লাগে, আমার চোখের সামনে যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, তার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবো, চিৎকার দিয়ে কথা বলবো। রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কোন জাতির, কোন ধর্মের, কোন ভাষাভাষী, আমি নারী কি পুরুষ, আমি গ্রামের কি শহরের, এতে কোনো এসে যায় না। রাষ্ট্র আমার এই অধিকার ভোগ করার জন্য আমার পাশে থাকবে। রাষ্ট্র মানে কারা? রাষ্ট্র মানে পুলিশ, পল্টন, রাষ্ট্র মানে হাকিম, হুকুম, রাষ্ট্র মানে প্রশাসন। বিজেপির জমানায় সেই রাষ্ট্র আজকে মেরুদণ্ডহীন করে রেখেছে তাদেরকে। বিজেপির জমানায় আজকে শাসক দলের পদলেহনকারী করে রেখেছে সেই জায়গাতে। বিজেপির জমানায় আজকে সেই সংবিধান ভারতবর্ষের মধ্যে এটাকে প্রায় অচ্ছদ
এটাকে আরো দুর্বল করার পরিকল্পনা জাতীয় ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে বিজেপি আজকে পরিকল্পনা করছে। তাই বন্ধুরা, সারা দেশে এরকম একটা পরিস্থিতিতে দেশের সবকটা রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে মানেন, সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা আছে, দায়বদ্ধতা আছে, দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যাদের ভক্তি আছে, আজকে তারা ঐক্যবদ্ধ যে না, কর্মসূচিগত আমাদের পার্থক্য থাকতে পারে, গণতন্ত্রে তার সুযোগ রয়েছে, মতাদর্শগতভাবে আমাদের পার্থক্য থাকতে পারে, গণতন্ত্রে এটা কোনো অপরাধ না। একটু আগে এখানে জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি, তিনি এবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীও, তিনি বক্তৃতা করে গেছেন এই ত্রিপুরাজ্যের মধ্যে কংগ্রেস এবং কমিউনিস্টের মধ্যে এই কর্মসূচিগত লড়াই এটা মহাকাব্যের মতো। হ্যাঁ, ঠিক আছে, আমরা দীর্ঘদিন পঞ্চায়েত থেকে লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা সংবিধানকে অস্বীকার করা, আইনকে বেমালুম খতম করা, পঞ্চায়েত মানব না, বিধানসভা মানব না, লোকসভা মানব না, নির্বাচিত হয়ে আসা কোন প্রতিনিধি তাকে সম্মান দেব না, এটা হয়নি। এই সাবরুম বিভাগে ত্রিপুরাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, সাবরুম নগর পঞ্চায়েতে কংগ্রেস দল তারা জিতেছে। চেয়ারম্যানের নাম কি জানি, শান্তিপ্রিয় ভৌমিক। বিধায়ক আমাদের প্রয়াতা, আমাদের কমরেড রীতাকর মজুমদার। এই সাবরুম শহর উন্নয়নে, সাবরুমের মেলার মাঠে যখন মেলা হয়, এখানে আমরা বহু চেষ্টা করে যখন আন্তর্জাতিক দুয়ার খোলার জন্য আজকের এই যে ৩২ সেতু এগুলো স্থাপনে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব পাঠানো না, তার বাইরেও বাংলাদেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করে সাংস্কৃতিক আদান প্রদান, খেলাধুলার আদান প্রদান, বাণিজ্যের আদান প্রদানের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করা, চাপ সৃষ্টি করা, দুই দেশের সরকারের তার সম্মতি আদায় করার জন্য আমরা চেষ্টা করি, শান্তিপ্রিয় ভৌমিককে বাদ দিয়ে নয়। এটা ব্যক্তি শান্তিপ্রিয়কে না, কেননা এটা নগর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি শান্তিপ্রিয় ভৌমিক, তাকে জনগণ ভোট দিয়েছেন, তিনি কংগ্রেসের নেতা বলে নয়। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে গেল নির্বাচনে বহু চেষ্টা করেও তাদের দলের সর্বোচ্চ নেতা তাকে আনিয়ে এই সাবরুম থেকে দ্বিতীয় সুশাসন যাত্রা, সাবরুমের মেলার মাঠ বা হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ তারা ছোট মনে করলেন যে না, এই মাঠে লোক আসবে না, এত লোক আসবে, তাদের সুশাসনে সারা সাবরুমের মানুষ ভেঙে পড়বে, সাবরুম দেখার জন্য সারা ত্রিপুরাজ্যের মানুষ আসবে, কারণ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সবচেয়ে বড় নেতা মোটাভাইকে আনবেন তারা, অমিত শাহ। সরকারি টাকা খরচ করে, লাখো লাখো টাকা খরচ করে
সাবরুম কলেজ থেকে সে যাত্রা শুরু করানো হলো, বলা হলো বামফ্রন্ট শূন্য, বঙ্গোপসাগরে উড়িয়ে দেব। বামফ্রন্টের 7 জন যেখান থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করুক, এদের জামানত জব্দ করে দেব। হলো না। তারপরে বহু চেষ্টা করা হলো, জিততে পারলেন না। মনুবাজারেও সেভাবে দেখলে জিততে পারেননি। ত্রিপুরা মথা এই শিকারে বড় প্রাণা দাঁড়ালে পরে মনুবাজারেও হারত বিজেপি, জুলাইবারেও হারত বিজেপি, রাজনগর এখানে আমাদের সুদন দাস বক্তৃতা করে গেছেন, তার কেন্দ্রেও হারত বিজেপি, সারা রাজ্যের মধ্যে হারত। এখানে বামফ্রন্টের প্রতিনিধি, সিপিআইএম এর প্রার্থী তিনি জিতেছেন, তিনি বিধায়ক। ঘটনাচক্রে আজকে ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতা, বিরোধী দল নেতা মানে হলো বিধানসভাতে অধ্যক্ষের পর এক প্রান্তে মুখ্যমন্ত্রী হলেন লিডার অফ দ্য হাউস, আর আরেক প্রান্তে বিরোধী দল নেতা হলেন লিডার অফ দ্য অপোজিশন। পদমর্যাদার দিক থেকে প্রায় সমান সমান বা প্রথম বা দ্বিতীয় বলতে পারেন। কিন্তু গত 1 বছর এখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এখানে মৈত্রী সেতু, এখানে কৃষি দপ্তরের বড় প্রজেক্ট বা অন্য কিছু হচ্ছে, এখানকার নির্বাচিত প্রতিনিধি তিনি নিমন্ত্রণই পান না। এটা কি জিতেন্দ্র চৌধুরীর তাকে শুধু অপমান করা? এটা তো সংবিধানকে অপমান করা, গণতন্ত্রকে অপমান করা, সাবরুমবাসীকে অপমান করা। আর সেই জায়গায় নির্বাচিত প্রতিনিধি, লিডার অফ অপোজিশন বা এলাকার বিধায়ক, ন্যূনতম তার কাছে সৌজন্য স্বরূপ যখন একটা আমন্ত্রণ পত্র দেওয়া হয় না, সেখানে উদ্বোধকের পরে সেই এলাকার প্রতিনিধি তারই স্থান থাকার কথা। এই জায়গাতে সংবিধান বহির্ভূত, অনির্বাচিত, জনগণ দ্বারা বর্জিত, বর্ষিত, জনগণ দ্বারা অনুপযুক্ত হিসাবে চিহ্নিত এরকম ব্যক্তিরা দিনে এবং রাতে কালো চশমা দিয়ে বসে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখি আমাদের সিকিউরিটিদের মধ্যে কেউ কেউ যারা সাংঘাতিকভাবে এরকম কোনো ঘটনা ঘটলে পরে তারাও কালো চশমা পরেন, গগস পরেন। আমি জিজ্ঞেস করি, ভাই কালো চশমা দাও কি লিগে? কই স্যার, আপনাদের নিরাপত্তার জন্য আমরা কালো চশমা দিয়ে দেখি, কারণ আমি কোন দিকে তাকাই, কেউ যদি ক্ষতি করতে আসে তারা দেখতে পায় না, আমি কিন্তু তারা দেখি, এই জন্য কালো চশমা লাগাই। এখন এইরকম কিছু সংবিধান বহির্ভূত লোক কালো চশমা দিয়ে নির্লজ্জ বেহেয়ার মতো গিয়ে প্রতিদিন পিডব্লিউডি অফিসে গিয়ে বসে থাকেন, পঞ্চায়েত সমিতির অফিসে গিয়ে বসে থাকেন, জেলা পরিষদের মিটিংয়ে বসে থাকেন, থানায় গিয়ে বসে থাকেন। কেন কালো চশমা? কারণ এরাই হলো অপরাধী ব্যাপারে, আমার চোখ যেন কেউ না দেখে। কারণ তার চোখ তো হলো চুরি করার জন্য, সব জায়গা থেকে তার কমিশন পেতে হবে। আজকে সাবরুমের প্রতিটি লোক জানে, আনারসের বাগান হোক বা হাসপাতাল তৈরি করা বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা কোথাও ফেন্সিং বা কোথাও কোনো রাস্তা হচ্ছে, কোথাও পুকুর হচ্ছে, সব জায়গা থেকে কমিশন চাই, খাবলানো চাই। এই হলো ভারতীয় জনতা পার্টি। আজকে সারা দেশটাকে শেষ করছে, সারা দেশটাকে লুট করছে আজকে দিনের নামে। যুবকদের
2 কোটি চাকরির নামে, কৃষকদের সমস্ত ঋণ মকুবের নামে, জিনিসপত্রের দাম অর্ধেকে নামিয়ে আসার নামে, সমস্ত পরিবারে সমস্ত কালো টাকা উদ্ধার করে 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার নামে এই কালো চশমাধারী চোরেরা, লম্পটরা, ডাকাতরা আজকে দেশটাকে শেষ করছে। আর তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তারা দেশদ্রোহী, তারা অপরাধী, তাদের বিরুদ্ধে অভিযোগ, নতুন নতুন আইন তৈরি করে এদেরকে জেলে পুরো, লকআপে ঢুকাও, এদের মুখ বন্ধ করে দাও। আপনারা দেখেছেন আমাদের দেশের দুইজন মুখ্যমন্ত্রী, একজন এখনো মুখ্যমন্ত্রী আছেন, পদত্যাগ করেননি, দিল্লির 3 বারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাদেরকে ঠিক নির্বাচনের প্রাক্কালে জেলে ঢুকানো হয়েছে। তাদের কি দোষ? তারা এই ইন্ডিয়া মঞ্চ তৈরি করার ক্ষেত্রেতে ভূয়সী ভূমিকা নিয়েছে। বিজেপিকে হটানোর জন্য, দেশ থেকে স্বৈরাচার, ভ্রষ্টাচার, সন্ত্রাস এবং সংবিধান রক্ষার জন্য সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। কাজে তাদেরকে জেলে ঢোকাও, নির্বাচনের আগে তাদের তার প্রচার চেতনা করতে পারে তার ব্যবস্থা করো। কি সাফাই গাইছেন নরেন্দ্র মোদী সাহেব এবং অমিত শাহরা? আইনের পথে চলবে, খুব ভালো কথা, এগুলি সবাই বলে, নতুন কথা না। যদি তাই হয়ে থাকে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ, একটা প্রমাণ এখনো পুলিশ জোগাড় করতে পারে, একটা সাক্ষী মিথ্যা হলফনামা দিলেও সেরকম ভাবে তথ্যনিষ্ঠ কোনো প্রমাণ উপস্থিত করতে পারেনি। কিন্তু তোমরা যারা বলছো আইনের পথে চলবে, আজকে নির্বাচনী বন্ড, ইলেকটোরাল বন্ড, হাজার হাজার কোটি টাকা সুপ্রিম কোর্ট কে বলছে? জিতেন চৌধুরী, আশিস সাহা বলছে না, দেশের আমজনতা শুধু বলছে না, কে বলছে? ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের যিনি চিফ জাস্টিস, তার নেতৃত্বে 5 জনের বেঞ্চ বলছে এই আইন বেআইনি, অসাংবিধানিক, এই আইন বাতিল। তার মানে হলো এই আইনে যে টাকা তোলা সব কালো টাকা, চুরি। সুপ্রিম কোর্ট বলেছে কারা এই টাকা দিয়েছে, কাদের পকেটে টাকা গেছে, তথ্য বের করো। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বহু চেষ্টা করেছে ভারতীয় স্টেট ব্যাংককে যে না এই তথ্য দিও না, তথ্য দিলে পরে যে আমরা যে চুরি করেছি, ডাকাতি করেছি, হুজ্জুতি করেছি, ধরা পড়ে যাব। সুপ্রিম কোর্টে গিয়ে উকিলদের দিয়ে কোন রকম চেষ্টা করেছেন, 3টা মাস স্থগিত রেখে নির্বাচন শেষ হয়ে গেলে পরে প্রকাশ্য। সুপ্রিম কোর্ট মানলেন না, বলছে না দিতে হবে, দেওয়া হলো। কি দেখা গেল? বহু কোম্পানিকে টাকা দিতে বাধ্য করেছে। হিন্দিতে একটা কথা আছে, দান্দা লো
চান্দা দাও দান্দা লো, অর্থাৎ তুমি টাকা দাও আর দান্দা লো। দান্দা মানে হলো কন্ট্রাক্টারি। এখানে যেমন এই কালো চশমাদারীরা এই সাবরুমে, ওই পিডব্লিউডি অফিসে সিন্ডিকেট, নেগোসিয়েশন পার্টি, বেকার যুবকরা যে সমস্ত কন্ট্রাক্টর সে কাজ করে না, আমি তাদেরকে দোষারোপ করব না। কাজ নেই, কর্ম নেই, স্বাভাবিক ঠিকাদারি কাজ করে যদি 2 পয়সা ইনকাম হয়, সে পয়সায় সংসার চালাবে, সে পয়সায় নিজের সংসারকে সুন্দর করবে। কিন্তু আজকে বিজেপি জমানা হওয়ার পর কি চান্দা দাও দান্দা লো, এই চান্দাকে ওই কালো চশমাদারির কাছে 11%, 13%, 14% আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্বত্র চালু হয়ে গেছে। আগে তাদের পকেটে টাকা দাও বা অন্যভাবে সেই তাদের এখানে জমা করো, এরপরে তুমি ব্রিজ করো, রাস্তা করো, জলের উৎস করো। কি চলছে এগুলো? তাহলে আজকে বিজেপির এই চাঁদা তোলা সুপ্রিম কোর্ট দ্বারা প্রমাণিত, তার অপরাধী। তাহলে শুধু অভিযোগের কারণে যদি কেজরিওয়াল গ্রেপ্তার হয়, এখন তো সুপ্রিম কোর্ট দ্বারা প্রমাণিত হওয়ার পর কেন বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করা হবে না? সেই টাকায় তারা যে হেলিকপ্টার চড়ে, সেই টাকায় এরা বড় বড় পার্টি অফিস তৈরি করে, সেই টাকায় বড় বড় ফ্ল্যাগ ফেস্টুন ছাপায়, এগুলো বাতিল করা হবে না কেন? সেই টাকায় প্রায় কোটি টাকা খরচ করে সেদিন 17 তারিখে আগরতলাতে নরেন্দ্র মোদী কেন সভা করেছে, কেন তার বিরুদ্ধে সিবিআই লাগবে না, তদন্ত হবে না? এই জন্য বন্ধুগণ, যে গণতন্ত্রকে হত্যা করা, সংবিধানকে হত্যা করা ইতিমধ্যে ত্রিপুরাতে শুরু হয়েছে। সারা দেশে টিম টিম করে বেঁচে আছে। এবার দেশের মানুষের শপথ, সে গণতন্ত্র সুরক্ষিত করতে হবে। কিন্তু গণতন্ত্র বাঁচানোর সাথে সাথে দেশকে যেভাবে তলনার দিকে নিয়ে গেছে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কর্মসূচি দরকার। সেই জায়গায় মোদী সাহেবরা আবার এসে বলছেন আমরা গ্যারান্টি দিচ্ছি। নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে তো হলো সব ফেকো গ্যারান্টি, সমস্ত গ্যারান্টি ফেল। বেকারদের চাকরি হয়নি, কৃষকদের ঋণ মকুব হয়নি, জিনিসপত্রের দাম কমেনি, 15 লক্ষ টাকা জমা হয়নি। এই ত্রিপুরাজ্যের মধ্যেও ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতি একটাও কার্যকরী হয়নি, কার্যকরী করার চেষ্টাও নেই। আইপিএফ থেকে বলেছিল ত্রিপুরা লেন হবে 6 মাস পরে, হয়নি। তো কিসের গ্যারান্টি গুলো? এই গ্যারান্টি মানে হলো নিজের মাথা নিজে বাড়ি দেওয়া, এই গ্যারান্টি মানে হলো হুচট খাওয়া, এই গ্যারান্টি মানে হলো কুয়ায় চাপ দেওয়া, এই গ্যারান্টি মানে হলো আত্মহত্যার দিকে দেশকে নিজেকে ঠেলে দেওয়া। কিন্তু বন্ধুরা, আমরা বলছি কংগ্রেস এবং কমিউনিস্ট 27টা দলের জোট বা ইন্ডিয়া মঞ্চ হলে পরে আমরা ত্রিপুরাজ্যের মানুষ এরকম অনেক পার্টির নাম আমরা জানি না, তাদের কাজকর্ম সম্পর্কে আমাদের ধ্যান ধারণা স্বাভাবিকভাবেই সে তেমন থাকার কথা না। কিন্তু কমিউনিস্ট এবং কংগ্রেস যদি ঐক্যবদ্ধ হয়, ভারতবর্ষে এরকম কোন গণতান্ত্রিক সরকারের পেছনে যদি কমিউনিস্টের সমর্থন থাকে, সেই গ্যারান্টি শুধু গ্যারান্টি থাকে না, সেই গ্যারান্টি তার প্রতিশ্রুতি ছাপিয়ে একটা যুগান্তকারী ঘটনা ঘটাতে পারে। 2004 সালে যে ইউপিএ সরকার তৈরি হয়েছে, সেই ইউপিএ সরকার 100 দিনের কাজের অধিকার দিয়েছে। সেই ইউপিএ সরকার বন অধিকার আইনে এই দেশের লাখো লাখো ট্রাইবাল পরিবারকে বনের অধিকার দিয়েছে। ত্রিপুরাজ্যে 12 লক্ষ কানি জমি
ট্রাইবেলদের হাতে গেছে, যে জমিতে রাবার চাষ করার মধ্য দিয়ে ভারত ত্রিপুরা রাজ্যের অর্থনীতি আজকে অন্য জায়গায়। যারা আগে দুমুঠো খেতে পারে না, তাদের ছেলে মেয়েরা টাইকুট পরে ইংলিশ মিডিয়াম স্কুলে, প্রাইভেট স্কুলে পড়ে, সরকারি স্কুলের বাংলা স্কুল ছেড়ে। সেই গ্যারান্টি ফুড সিকিউরিটি অ্যাক্ট। আজকে নরেন্দ্র মোদী সরকার বলে হাম 81 करोड़ आबादी को हम मुफ्त में चाल खिलाता है। আরে যে মোদী সরকার, তুমি আমার রেগার টাকা দাও না, রেগার মজুরি দাও না, 200 দিনের গ্যারান্টি 50 দিনের কাজ দাও না, এই ত্রিপুরা রাজ্যের 7 লক্ষ চাকরি দেওয়ার কথা, সেখানে বামফ্রন্ট সরকার যত চাকরি ফেলে গিয়েছিল এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। তুমি ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বলেছিলে দ্বিগুণ আড়াই গুণ বেতন হবে, এখন তাদের অর্ধেক দিয়ে দেওয়া হয় না। কিসের গ্যারান্টি? কিসের দেশের মানুষকে বিনা পয়সায় চাল খাওয়ানো তোমার প্রতিশ্রুতি? সেই ইউপিএ সরকারের সময়তে যদি ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন তৈরি না হতো, আজকে রেশন শপে থাকতো না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, এই নির্বাচন আমাদের কাছে সারা দেশের নেতৃত্ব বটে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা গত 6 বছর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছি, আমাদের জীবন জীবিকার অধিকার হারিয়েছি, কথা বলার অধিকার হারিয়েছি। এবং তারা কি ধরনের গণতন্ত্র চায় আমি আপনাদের একটা উদাহরণ দেব। এই যে গত 19 তারিখে পশ্চিম ত্রিপুরাতে ভোট হয়েছে, যেখানে জনগণ রুখতে পারেনি, যেখানে জনগণ সেরকম ভাবে গুন্ডাদের, এই মানে নয় তো নির্বাচন মানে হলো গুন্ডা দিয়ে ভোট লুট করা, গুন্ডা দিয়ে বিরোধীদের আটকানো, এটা তো গণতন্ত্র হতে পারে না। তো এরকম কিছু জায়গাতে এই গুন্ডারা যেখানে সমস্ত ভোট করেছে কয়েকজন মন্ত্রীর নেতৃত্বে, আমি বলবো আপনারা, আমি ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে আমরা নালিশ জানিয়েছি। মজলিশপুর বিধানসভা কেন্দ্র, যেখানে সুশান্ত চৌধুরী মন্ত্রীর এলাকা, একটা বিধানসভা কেন্দ্র, সেখানে মোট ভোট হলো 545, অর্থাৎ মোট ভোটারই হলো 545, ভোট হয়েছে 574, 100% উপরে আরো প্রায় 6%। তারপর খয়েরপুর আরেকটা বিধানসভা কেন্দ্র, মোট ভোট হলো 1290, সেখানে ভোট পড়েছে 1292। সেখানে যদি পোস্টাল ব্যালট যদি পড়ে এটা আরো বেড়ে যাবে। তারপর আরেক মন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা রাজ্যের মানুষ কাতলা মাছ বললে খুব ভালো ছিনে, এই কাতলা মাছের বিধানসভা কেন্দ্রে 2 নম্বর মোহনপুর কেন্দ্রের 38 নম্বর বুথ, সেখানে মোট ভোট হলো 451, ভোট পড়েছে 492, অর্থাৎ যত ভোট তার চেয়ে আরো 40 ভোট বেশি পড়েছে। এগুলি গণতন্ত্র? এভাবে চলতে পারে না? ভোট দিতে হলে পরে একেবারে দা লাঠি বন্দুক দিয়ে তারপর নিজের ভোট দেওয়া। কেন এগুলি করতে হচ্ছে বন্ধুরা? যারা বলছেন আপকি বার 400 পার, এতই যদি হয়ে থাকে কেন এটা করতে হবে? এবং বিজেপির নেতা, তার সর্বোচ্চ নেতা, প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে অসংলগ্নতা, আত্মবিশ্বাসহীনতা, আবুল তাবুল বলা শুরু হয়েছে। গত পরশুদিন রাজস্থানের একটা জায়গাতে গিয়ে বলছেন যদি আমরা আসতে না পারে হিন্দু মহিলাদের গলার মঙ্গলসূত্র নাকি মুসলিম পুরুষের হাতে দিতে হবে গিয়ে, হিন্দুদের সম্পত্তি নাকি
অন্য কোন সম্পদের কাছে বাগ বাটোয়ারা দিতে হবে। একটা দেশের প্রধানমন্ত্রী কত নিচে নামতে পারেন, কোথায় যেতে পারেন? কেন এগুলো হচ্ছে? পায়ের তলার মাটি নেই, কাজেই পা কাঁপছে, বুক কাঁপছে, কথা কাঁপছে, মাথা কাঁপছে, আবুল তাবুল বলা শুরু করে দিয়েছে। এই ত্রিপুরাজ্যের মধ্যেও তারা দুটি কেন্দ্রে দুজন প্রার্থী দিয়েছেন। বন্ধুরা, লোকসভা মানে সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্বাচন। এই নির্বাচনে কি শাসক কি বিরোধী, বড় জনসভা হোক বা যেখানে হোক, বক্তব্যে যুক্তি থাকবে, তথ্য থাকবে, সত্যের যে উপস্থিতি থাকবে। আমরা কি দেখছি ত্রিপুরাজ্যের মধ্যে? এবং সে নির্বাচনে কাকে প্রার্থী করব? যিনি ভারতবর্ষের 543 জনের মধ্যে একজন হবেন, যে দলেরই হোক, সেই দলের সবচেয়ে পরীক্ষিত, সবচেয়ে বেশি অভিজ্ঞ, জনগণের প্রতি দায়বদ্ধ, সেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য, তাকেই তো আপনি প্রার্থী করবেন। ত্রিপুরার যে প্রার্থী কাকে করেছে? পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী হল বিপ্লব কুমার দেব। তিনি কে? বিজেপি আসার পর প্রথম 4 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 4 বছরের মাথায় দুদিন আগে এখানে গিয়ে বলছেন, আগামী 25 বছর কি বিজেপি দলের বা অন্য দলের কেউ যেন মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে না তাকান, আমি থাকবো এখানে 2047 অব্দি। আমি যদি কোন রকমে ছেড়ে দিই তখন কেউ আসতে পারে। এত বড় অহংকার। আর 48 ঘন্টা না পেরোতেই দিল্লি থেকে ডেকে নিয়ে সেই ভদ্রলোককে গদি থেকে অসম্মানজনক ভাবে কোন রকম নোটিশ না দিয়ে, ইংরেজিতে বলা হয় আনসিরিমনিয়াসলি, অর্থাৎ গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই কোনো গুরুতর অপরাধ না করলে বা অযোগ্যতা প্রদর্শন না করলে এটা হতে পারে না। এখন বিজেপি দলের কোনো সভাপতি বা কোনো স্তরের নেতাকে যদি তারা সরিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিপ্লব কুমার দেব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংবিধানিক পদ, পাবলিক পোস্ট। সেই পোস্ট থেকে বিজেপি দলও যদি কাউকে নামায়, তার কারণ তো জানানো দরকার জনগণকে, এমনকি দলের লোককে। কেউ জেনেছেন? সব রুমের বিজেপি সমর্থকদের জিজ্ঞেস করি, কেউ জেনেছেন? কারো কাছে প্রকাশ করা হয়নি তার গুরুতর অপরাধটা কি, তার অযোগ্যতাটা কি, কেন তাকে অপসারণ করা হয়েছে। সেই লোককে যে দল বলে বেটি বাঁচাও, বেটি পড়াও, নারী শক্তি, মাতৃশক্তি, সেই মাতৃশক্তিকে বিসর্জন দিয়ে, প্রতিমার বিসর্জন দিয়ে তাকে, যিনি কলঙ্কিত লোককে এনে বসিয়েছেন, এটা ত্রিপুরাবাসীকে অপমান করা না? বিজেপি দলকে অপমান করা না? বিজেপির সমর্থকদেরকেও তাচ্ছিল্য করা নয় কি? পূর্ব ত্রিপুরা কেন্দ্রে মথার সাথে চুক্তি করে বা নতুন করে সম্পর্ক করে মথার যে যাবতীয়, কেন 2023 সালের বিধানসভা নির্বাচনে তারা 22টি বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী দাঁড় করিয়েছিল, ফলাফলে মানুষ বুঝেছেন, কিন্তু প্রকাশ্যে তারা স্বীকার করে না। তারা বিজেপির বি টিম বা সি টিম স্বীকার করে না, উল্টা বলে যে না, আমরা গ্রেটার ত্রিপুরা লেন কোন প্রকারে আমাদের কম্প্রোমাইজ করব না, আমরা কারো লেজুর না, আমরা কারো কাছে মাথা নত করব না। লাস্ট ফাইট ত্রিপুরার যে ট্রাইবেল অংশের মানুষের তার আনুগত্য, তার ভালোবাসা, এগুলাকে পদদলিত করে, অবহেলা করে চুক্তি করল
এই চুক্তির মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের একটা শব্দ নেই। কখন কার্যকরী হবে তার কোনো সময়ের কোনো পরিধি নেই। ভাষা ভাষা কিছু আলোচনা যা অতীতেও টিএনবির সময়েতে, এনএলএফটির সময়েতে, আইপিএফটির সাথে চুক্তি করে কেন্দ্রীয় সরকার কিভাবে খেলাপ করেছে। এই বিজেপি সরকার ওই নাগাল্যান্ডে, মণিপুরে কি করছে আমাদের চোখের সামনে। কিন্তু এই নির্বাচনে তারা করল আসল চুক্তি কি দেখা গেল, যে মথার যিনি প্রতিষ্ঠাতা তার বোনকে প্রার্থী করতে হবে। যে মথা বলে আইডেন্টিটি, টিপ্রাসা, থানসা, ককবরক, যাকে প্রার্থী করা হলো তিনি থানসা শব্দের কথা অর্থটা বুঝেন না, ককবরকের ক জানেন না, ত্রিপুরাজ্যের পূর্ব পশ্চিম জানেন না, ত্রিপুরাজ্যে কটা জেলা, কটা মহকুমা, কটা ব্লক আছে এটাও হয়তো জানেন না, জানার কথাও নয়। বেচারি কোনো দোষ না, তাকে প্রার্থী করা হলো। বলেন মথার লোক, চিহ্ন বিজেপি। কিন্তু বলবো এই ক্ষেত্রে তো নৈতিকতা থাকা দরকার। ত্রিপুরাজ্যে কি আর শিক্ষিত কোনো লোক নেই মথার ভিতরে বা বিজেপির ভেতরে? আর এই বেচারি, আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে কাউকে সমালোচনা করি না, কিন্তু ঘটনা আমাদেরকে বলতে বাধ্য করে। এই বেচারি 2018 ইংরেজিতে ছত্তিশগড় একটা ভোটে দাঁড়িয়েছেন, সেখানে বলেছেন আমি 1992 ইংরেজিতে 10ম ক্লাস অব্দি পড়েছি লরেটো ইংলিশ মিডিয়াম স্কুলে, যেটা আইসিএসসি বোর্ড দ্বারা পরিচালিত। আর 4 বছর মাথায় এসে বলছেন আমি মেঘালয়া সেকেন্ডারি বোর্ড অফ এক্সামের আমি পাশ করেছি। তাহলে কোনটা? 18 ইংরেজিতে বলছো তুমি, 1992 ইংরেজি তুমি 10 ক্লাস, আর 2024 এসে বলছো 1990 ইংরেজিতে তুমি 12 ক্লাস পড়েছো। এফিডেভিট, এখানে অসত্য কথা বলা মানেটা কি? তার নমিনেশন বাতিল হয়। আপনারা দেখেছেন গুজরাটে এই বিজেপি সরকারের যেখানে সবচেয়ে দাপট, সেখানে একজন কংগ্রেসের প্রার্থী, তার নাকি যিনি প্রস্তাবকরা ছিলেন তার সই বলে মিলেনি। প্রস্তাবককে বলছেন আমরা সই করেছি, না, বাতিল হয়ে গেল। আসামে একজন নির্দল প্রার্থী, দুবারের এমপি, তিনিও নাকি সেরকম কোন একটা তথ্য বল দিয়েছেন, বাতিল হয়ে গেল। কিন্তু কৃতি দেবী সিংয়ের এফিডেভিট বাতিল হলো না। তার মানে তাহলে আমাদের আগামী দিন কোর্টে যেতে হবে। রাজনৈতিক লড়াইয়ে যদি পরাজিত না করা যায়, কোর্টে যাব আমরা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো একটা নির্বাচনে দাঁড়িয়ে যে সত্য কথা ত্রিপুরাজ্যের মানুষের সামনে বলতে পারলেন না, বলালেন না, এতে এই ত্রিপুরাজ্যের নির্বাচক মন্ডলীকে, ত্রিপুরাবাসীকে অপমান করা হলো নাকি? ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আর বিগত 10 বছর এই ভারতীয় জনতা পার্টির হাতে এই দেশের মানুষের উপরে যাবতীয় অপমান, যাবতীয় বঞ্চনা এবং আমাদের অধিকার কেড়ে নেওয়ার, তার মুখ্যম জবাব দেওয়ার এই লোকসভা নির্বাচন আমাদের দেশের ভোটারদের সামনে একটা অন্যতম একটা সুযোগ। তা কাজে লাগাতে হবে এবং সেটা কাজে লাগিয়ে আমরা চাই দিল্লিতে একটা নতুন সরকার। এবং আজকে সামনে বলা যাচ্ছে আগামী জুন 4 তারিখের পরে দেশে নতুন সরকার আসছে। সেই সরকার বামপন্থীদের সমর্থনে তৈরি হবে। তার মানে হলো সেই সরকার দেশের 140 কোটি মানুষের সামনে রুটি রুজি, তার গণতান্ত্রিক অধিকার এবং তার ঐতিহ্যের সমস্ত কিছুর গ্যারান্টি
সেই গ্যারান্টিকে আরো মজবুত করার জন্য আমাদের প্রার্থী কমরেড রাজন ভরিয়ানকে কাঁচিহাতড়া তারকা চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই আবেদন জানিয়ে আবারও সবাইকে নমস্কার, প্রশংসা এবং অগাছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।